এখন তাহলে আমরা ক্লাস তো হচ্ছে কালকে আমরা দার কয়টা রুলস লিখছিলাম? দুইটা। কয়টা? দুইটা। অনেকে, আচ্ছা আমি আজকে একটা জিনিস ক্লিয়ার করব তোমাদের কাছ থেকে। অনেকে বলে দা, অনেকে বলে দি। স্পেলিং এক, ডি এইচ, তাহলে এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি হবে, উচ্চারণটা কি হবে, দা নাকি দি বলো তো? কে বলতে পারবে? টি এইচ ই, এটা কি হয়? এটা কি? দা দা। সর্দা। আবার কেউ কেউ বলে দি। তাহলে কোনটা কারেক্ট, দা নাকি দি, নাকি দুইটাই কারেক্ট? স্যার দুইটাই কারেক্ট। হ্যাঁ, দুইটাই কারেক্ট। দুইটাই কারেক্ট। দুইটা জিনিস কি কারেক্ট হতে পারে? আমি একই জায়গায় দুইটা জিনিস ইউজ করতে পারবো তাহলে, তাই তো? এটা কি পারবো? আমি বলতেছি দা টিভি, দা ফ্যান, দা ইগ, দি কলেজ, এগুলো সব বলতে পারবো তো? এমন কিছু? তোমাদের ধারণাটা ভুল। আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করি। দা এবং দি দুইটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট, বাট এদের ব্যবহারের ক্ষেত্রটা ভিন্ন। কোন কোন জায়গায় আমরা এদের ব্যবহারে দি বলবো এবং কোন কোন জায়গায় এদের ব্যবহারে আমরা দা বলবো। সেটা কি? আমি আজকে তোমাদের দা দির ব্যবহারটা খুব সহজ শেখাবো। আমি হচ্ছে বাংলা লিখে একটু মজা করে। আমি এটা কি লিখলাম সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? আমি এটা কি লিখছি? রেসপন্স করো, রেসপন্স না করলে তো আমি বলতে পারবো না এটা কি লিখছি আমি। দাদির সিভি। একটু লাউডলি। সর্দাদির। আমি গতকালকে আমার হচ্ছে একটা প্রাইভেট ব্যাচ ছিল, মানে 9টার পরে ওকে আমি ক্লাস নিয়েছিলাম হচ্ছে ইন্টোনেশনের উপর। ইন্টোনেশন বোঝো? মানে গলার যে ভয়েস, এটা কখন রেইজ করতে হয়, কখন ডাউন করতে হয়, অর্থাৎ কখন আপ করতে হয়, কখন ডাউন করতে হয়, এটা হচ্ছে ইন্টোনেশন বলে। তো আমরা যখন ইংরেজি বাক্য পড়ি, ইংরেজি ওয়ার্ড বলি, তখন এই ইন্টোনেশনটা যদি ঠিক না থাকে না, তো বাক্যটা শুনতে ভালো লাগে না। বুঝতে পারছো? তো তোমাদেরকে গলায় তো ভলিউম বাড়াইতে হবে। আমি যখন তোমাদের কোশ্চেন করবো, দ্যাট মিন্স তোমাদের ভয়েসটাকে আপ করতে হবে, রেইজ করতে হবে। সেইভাবে উত্তর দিবা। তোমরা ঝিমায় থাকলে তো হবে না, ঝিমায় থাকলে তো আমিও ঝিমায় যাবো, তাই না? তো আমি যখন তোমাদের কোশ্চেন করবো, অবশ্যই গলার ভয়েসটাকে রেইজ করে উত্তর দিবা। ওকে? এখন বলো আমি এখানে কি লিখছি বলো। সর্দাদির। দাদির এটা কি? সিভি। সিবি। রাইট। দাদির সিভি। আমি কোথায় দা ইউজ করব, কোথায় ইউজ করবো, আমরা যদি এইটা মনে রাখতে পারি, এই প্রবাদটা মনে রাখতে পারি, তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে বাক্যের বা সেন্টেন্স বা কোনো ওয়ার্ড বলার সময় তার আগে কখন আমরা দি ইউজ করব, কখন আমরা দা ইউজ করব। এটা সি তে হচ্ছে কনসোনেন্ট, আর ভি তে হচ্ছে আমরা ভাওয়েল ধরবো। মানে দাদির সিভি যাতে আমার মাথায় একবারে থাকে, এই জন্য আমি সংক্ষেপে ব্যবহার করছি। যখন আমরা দেখবো এখানে একটা কনসোনেন্ট ওয়ার্ড আছে, যেমন মনে করো হচ্ছে কি বলবো কনসোনেন্ট একটা ওয়ার্ড, হর্স। এইটা হচ্ছে কি কনসোনেন্ট ওয়ার্ড, হর্স। এখানে আমি ইউজ করব দা। এই এখানে লিখছি আমি দা, এখানে আমি বলবো দা হর্স। কি বলবো? দা হর্স। আবার এখানে যদি ই থাকে, ই ডাবল জি, এখানে আমি ইউজ করব দি। দ্যাট মিন্স এই দা এবং দি নির্ভর করবে আমি কোনটা বলবো তার আগে, এই যে পরে যে ওয়ার্ডটা আছে এটা ভাওয়েল না কনসোনেন্ট সেটার উপরে। যদি থাকে কনসোনেন্ট তাহলে বলবো দা, আর যদি থাকে ভাওয়েল তাহলে বলবো দি। মাথায় থাকবে? বুঝতে পারছো? তাহলে দা আর দি কিন্তু সবসময় দা 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 করে গেলে হবে না, আবার সবসময় দি 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 করে গেলেও হবে না। আমাকে দেখতে হবে আমি যে ওয়ার্ডটার আগে বা সেন্টেন্সটার আগে দি ইউজ করতেছি, ওই ওয়ার্ডটা বা ওই সেন্টেন্সটা আদেও ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে তো একদম চোখ বুজে দা বলবো, আর যদি ভাওয়েল হয় তাহলে চোখ বন্ধ করে দি বলবো। ওকে? আর এই প্রবাদটাকে আমরা একবারে মাথায় রাখবো, দাদির সিভি। তোমাদের তো দাদি আছে অনেকের, তো বলবা দাদির সিভি, তাহলে আমাদের এটা মাথায় গেঁথে ফেলবে। ওকে? দাদি নিয়ে আমি ক্লিয়ার করলাম। এখন আমরা
দা বা দি যেটাই বলো না কেন সেটা 3 নম্বর রুলস দিয়ে শুরু করবো। চাঁদ, সূর্য, পৃথিবী, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, অর্থাৎ যা পৃথিবীতে মাত্র একটি আছে, একটার অধিক থাকলে হবে না। যেটা পৃথিবীতে, চাঁদ পৃথিবীতে একটাই আছে, সূর্য পৃথিবীতে একটা আছে, পৃথিবী একটা, গ্রহ অনেকগুলো আছে, বাট প্রত্যেকটা গ্রহ কিন্তু আলাদা, স্পেসিফিক। 8টা বা 9টা যে গ্রহ আছে সবগুলো কিন্তু স্পেসিফিক, মানে একটা গ্রহ একটাই, শনি গ্রহ শনি, মঙ্গল গ্রহ মঙ্গল। অর্থাৎ পৃথিবীতে যা কিছু একটা আছে, মানে একটা এক্সিস্ট করে, সেক্ষেত্রে আমরা দা বা দি ইউজ করবো। এখানে ইউজ করছি আমরা মুন, মুন মানে কি চাঁদ। এখানে আমরা দা নাকি দি বলবো বলো তো? মুনের আগে এটা আমরা দা বলবো নাকি দি বলবো সেটা বলো। দা। দা। দা, দা ব্যবহার করবো। আর আর্থের আগে এটা কি বলবো? দি। এই যে দি। দা দির সিবি, এটা কি? এটা কনসোনেন্ট, তার মানে দা। এটা কি ভাওয়েল, মানে দি। দা মুন, দি আর্থ, এইভাবে উচ্চারণ হবে, বুঝতে পারছো? জি স্যার। তুলে নাও, 3 নম্বর তুলে নাও। স্যার তোলা শেষ। ডান। সংবাদপত্র, সাময়িকী, ধর্মগ্রন্থ, জাহাজ, ট্রেন, উড়োজাহাজ ইত্যাদি নামে পূর্বে দা বা দি ইউজ হয়। দি টাইটানিক, দি ডেলি, প্রথম আলো। টাইটানিক একটা জাহাজের নাম, আমরা সবাই জানি। ডেলি, প্রথম আলো, এই প্রথম আলোটা একটা সংবাদপত্রের নাম। আচ্ছা, তো আমাদের একটা একটা হচ্ছে কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদের আগে কি ব্যবহার বলতো? দা ইউজ দা। হবে, রাইট। অর্থাৎ যেগুলো ধর্মগ্রন্থ আছে, কোরআন বলো, বাইবেল বলো, যেগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল, যেটা মানে যে ধর্মে যেটা আছে, গীতা, সকল ধর্মগ্রন্থের নামের আগে অবশ্যই দি বসবে। আল্লাহ, আল্লাহ তো একটা নাম না? আল্লাহর আগে কি বসবে? আল্লাহর আগে কোনো নাউন, কোনো ইয়ে বসবে কিনা, আর্টিকেল বসবে কিনা জানো তোমরা?
হ্যাঁ, স্যার দা বসবে। স্যার ডি বসবে। ডি রাইট, বস ওকে, ডি বসবে, ডি ডি ডি। এটা এটা মুছে মুছে দিই উপরেরটা। জি স্যার। স্যার পেশার পরে কি দিছেন এটা? পেশা, জাতি, দল ইত্যাদি। ওকে, এখানে দেখো দি আর্মি লিখছি, এটা কি একটা পেশার নাম। দ্যাট মিন্স বাংলাদেশের সেনাবাহিনী আছে, তাদেরকে আমরা সংক্ষেপে আর্মি বলি, দি আর্মি। এখানে ইংলিশ লিখছে, এখানে ইংলিশ লিখছে। ইংলিশ কিন্তু এখানে ভাষার নাম না। ইংলিশ বলতে ইংলিশ জাতিকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? আমার কথাটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এই যে ইংলিশ যদি ভাষা হয়, এখানে যদি ল্যাঙ্গুয়েজ থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, এখানে মনে করো সামহাউ ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না, ক্রস হবে। বুঝতে পারছো? এটাকে আমি ফোকাস করো। যদি ইংলিশের পরে দেখো ল্যাঙ্গুয়েজ শব্দটি আছে, তাহলে কোনো আর্টিকেল হবে না, ক্রস। বাট ইংলিশের পরে কোন ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড নাই, তাহলে দি হবে। এই ইংলিশ দ্বারা জাতি বোঝায়, ইংরেজ জাতি। বাট এখানে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকে, তাহলে ইংলিশ দ্বারা ইংলিশ ভাষা বোঝাবে। আর কোনো ভাষার নামের আগে কোনো আর্টিকেল বসে না, ওকে? জি স্যার। যেহেতু শুধু ইংলিশ আছে, তাহলে এখানে দি ইউজ হবে, দি ইংলিশ। দ্যাট মিন্স ইংলিশ জাতি। বাট এখানে ল্যাঙ্গুয়েজ থাকলে এখানে অটোমেটিক ক্রস হয়ে যাবে, ওকে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সারিস, লেট কেন? স্যার বাইরে ছিলাম তো, আমি মাত্রই আসছি, মাত্রই এসে মানে ক্লাস করতে বসছি। ওকে, জয়েন করো। আমাদের তো রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস দিয়ে দিবে, ওগুলো বাকিগুলো দেখে নিবা। এখন 5 নাম্বার থেকে শুরু করো। ও ওকে স্যার। স্যার এটা কি ডার রুল? হ্যাঁ, 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 মানে দা স্যার এটা বাদ যেটা হলো সেটা রুলস। স্যার এটা কি নির্দিষ্ট স্থানের পদার্থ বোঝাতে? নির্দিষ্ট কোনো ব্যক্তির দোষ গুণ বোঝাতে বা নির্দিষ্ট স্থানের পদার্থ বোঝাতে, রাইট, পদার্থ বোঝাতে। এখানে আরেকটা কথা উল্লেখ করতে হবে,
নাহলে ভুল হবে। স্যার নির্দিষ্ট স্থানে পদার্থ বোঝাতে মানে স্যার 2 নম্বর সেন্টেন্সে দা এর পরে কি লিখছেন? আদিবা কি বললা? পদার্থ মানে এটা বুঝলাম না, এটা আমি একটু বোঝাই। নির্দিষ্ট কোনো ব্যক্তির দোষ গুণ বোঝাতে বা নির্দিষ্ট স্থানের পদার্থ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট ও মেট্রোল নাউনের পূর্বে দি বসে। তুই বললা স্যার পদার্থ মানে কি, এটা বুঝলাম না। এই যে রাইস, রাইস বলো, গোল্ড বলো, সিলভার বলো, যেগুলোই বলো না কেন, এগুলো কিন্তু একটা পদার্থ। এগুলো কি পদার্থ না? এখানে বলি Yes, দি, আমি যদি এখানে রাইস না, এখানে বলা হচ্ছে দি দি রাইস অফ দিনাজপুর, মানে দিনাজপুরের রাইস। দিনাজপুর যে একটা জায়গা, ওই জায়গার রাইসটা, মানে ওই জায়গার যে পদার্থটা, ওই জায়গার পদার্থ। যদি আমি বলি দি গোল্ড অফ সৌদি আরব ইজ ফেমাস, সৌদি আরবের সোনা অনেক বিখ্যাত, তাহলে একটা জায়গার না, একটা কোনো স্থানের না, স্থানের পদার্থ বোঝাতে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন আগে কি বসবে? দি বসবে। বুঝতে পারছো? অবশ্যই সেটা নির্দিষ্ট হইতে হবে, নির্দিষ্ট একটা জায়গার নাম হইতে হবে। বুঝতে পারছো? yes sir, ওকে। আরেকটা কি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে হবে। দি মার্সি অফ আল্লাহ, মানে আল্লাহর কি মার্সি, মানে কি মার্সি স্যার মানে জানো? দয়া। দয়া, দি মার্সি অফ আল্লাহ। এই যে নির্দিষ্ট ব্যক্তির একটা গুণ, মানে আল্লাহ যে রহমত বা দয়া, যেটাকে বলি আমরা কি রহমতই বলি, আল্লাহ যে রহমত বা দয়া যেটা বলতে হয়েছে এর আগে এটা হয়েছে। আবার এটা কি এখানে কি ইউজ করতে হবে? এখানেও দি ইউজ করতে হবে। কাইন্ডনেস কি, কাইন্ডনেস মানে কি দয়া বা দয়ালু। কাইন্ডনেস কে আমরা চোখে দেখতে পারি? no না sir. স্যার। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দি কাইন্ডনেস অফ দি কিং, রাজা দয়ালু বা রাজার দয়া। এই যে কিং, দি কিং, এই যে কিংটা, এই যে একটা ব্যক্তি কিং, তার যে দয়া, তার দয়ার কথা বলেছে। এখানেও কিন্তু চাইলে আমরা একটা কি কি দিতে পারতাম, এখানে একটা আর্টিকেল দিতে পারতাম কিং, একজন রাজা, যিনি রাজা, সম্রাট, রাজা, এগুলোর আগেও দি ইউজ হয়। বুঝতে পারছো? yes sir, উপরে একটা সবাই তোলা হয়েছে, এটা এটা বুঝতে পারছো তো সবাই? জি স্যার। 5 নাম্বারটা সবাই বুঝতে পারছো? আগেই তো আমি বলছি না? জি স্যার। স্যার আজকে আর্টিকেল শেষ করে দিবেন? হ্যাঁ, আজকে ইনশাল্লাহ আজকে শেষ করে দিব। স্যার আর্টিকেলের কয়টা রুল আছে? আর দির রুল বেশি আছে, আর হচ্ছে হয়তো দির 5 থেকে 6টা রুলস হবে দির। আর কোন কোন জায়গায় দি বসে না, ওইটা মানে অমিশন অফ দি, ওখানেও মনে করো 5 থেকে 6টা হবে। দেখা যাক, আল্লাহ ভরসা, শেষ করে দেওয়ার চেষ্টা করবো। তা আর্টিকেলের পরেও আর কোনো গ্রামার টপিক বাকি আছে পড়ানো? হ্যাঁ হ্যাঁ,
ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে, ডিগ্রি আছে। ও স্যার কমপ্লিটিং সেন্টেন্স পড়ানো হয়েছে। এটা কমপ্লিটিং সেন্টেন্সও আছে। বারবার জানে খালি গুলো এটা তোলা হয়েছে সবার। আমার একটু আছে স্যার। जी सर। তো আর উপরে আমার ইউটা নাই, এটা আর কি। এটা বুঝবো নিচেরটা। স্যার শাড়ি सर পুরোটা মুছে দেন স্যার, শেষ। স্যার ইজ দা ক্লাস হবে না ইন দা ক্লাস হবে? ইজ হবে, ইজ ইজ হবে এখানে। ও সরি, হ্যাঁ। এখানে ইজ হবে। স্যার কম্পারেটিভ ডিগ্রি কি স্যার, মানে? ওটা হচ্ছে আমি বোঝাবো, আমি রুলস গুলো লিখে নিয়ে একবার আমি বোঝাচ্ছি। ওটাও উঠানোর পরে আমি একটু বোঝাবো আর।
সবাই ওঠানো হলে বলবা। স্যার শেষ। স্যার শেষ। তাও একটু কারো বাকি নেই? তাও বাকি আছে। স্যার ডান। স্যার ডান। একটু দ্রুত উঠাও, 2 মিনিটের মধ্যে সবাই উঠাবা, দেন আমি ডিসকাস করবো একটু। কমপ্লিট সবার? স্যার ডান। ওকে, এখানে আমরা যেটা লিখছি 7 নম্বরে, যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দিবস। এখন আমরা যখন ডিগ্রি অধ্যায় করব, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যখন ডিগ্রি আমরা আলোচনা করব তখন ডিগ্রি সম্পর্কে বিস্তারিত বলবো, বাট এখন বোঝানোর জন্য যেটা বলি, যেগুলো শেষে সাধারণত ইআর থাকে, ইআর এগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এগুলো কি? কম্পারেটিভ ডিগ্রি। তার মানে কি শুধু ইয়ার থাকলেই কম্পারেটিভ ডিগ্রি, আর কোনো কিছুতে কম্পারেটিভ ডিগ্রি হবে না? অবশ্যই হবে। যখন আমরা ডিগ্রি সম্পর্কে ক্লাস করব তখন ডিগ্রির ডিটেলস জানবো, কোনগুলো কম্পারেটিভ ডিগ্রি, কোনগুলো পজিটিভ ডিগ্রি, কোনগুলো সুপারলেটিভ ডিগ্রি, এগুলো ডিটেলস জানবো। বাট এখন আর্টিকেল বোঝানোর মানে স্বার্থে আমি একটু বোঝাই, যেগুলো শেষে সাধারণত ইয়ার যুক্ত থাকে, যেই ওয়ার্ড গুলো শেষে, সেগুলো সাধারণত কম্পারেটিভ ডিগ্রি। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি কি কাজ করে? কম্পেয়ার করে, মানে তুলনা করে, যেটা দ্বারা তুলনা করা হয়, কম্পেয়ার করা হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখন বলতে যে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি পূর্বে দি বসে, দি সুনার দি বেটার। এখানে বলছে সুনার মানে যত দ্রুত সম্ভব হয় ততই ভালো, দি সুনার দি বেটার, যত দ্রুত সম্ভব হয় ততই ভালো। সেক্ষেত্রে যত দ্রুত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। সুনার এটা একটা কম্পারেটিভ ডিগ্রি, বেটার ইয়ার যুক্ত আছে, এটা একটা কম্পারেটিভ ডিগ্রি। যত তত বোঝাইতে যত দ্রুত হয় তত ভালো, এখানে কিন্তু যত তত বোঝাইতে হবে। এখানে বলছে দি সুনার, যত দ্রুত হয়, দি বেটার তত ভালো, মানে যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। বুঝতে পারছো? জি স্যার। সবাই ক্লিয়ার? আরেকটা হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদা দি বসে। সুপারলেটিভ ডিগ্রিটা আমরা কিভাবে চিনবো? সুপারলেটিভ, প্রত্যেক সুপারলেটিভ ডিগ্রি শেষে ইএসটি যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? ইএসটি যুক্ত থাকবে। কোন ওয়ার্ডের শেষে যদি ইএসটি যুক্ত থাকে তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ওটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর প্রত্যেক সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই অবশ্যই দি ইউজ করতে হবে। যদি দি ইউজ না করি তাহলে সেটা রং হবে। সুপারলেটিভ ডিগ্রি যেখানে থাকুক না বাক্যের, তার আগে অবশ্যই দি ইউজ করতে হবে। এই যে বেস্ট ইএসটি যুক্ত আছে, টলেস্ট ইএসটি যুক্ত আছে, এজন্য এখানে কি অবশ্যই দি ইউজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে যেখানে সুপারলেটিভ ডিগ্রি তার আগে অবশ্যই কি ইউজ করতে হবে? দি ইউজ করতে হবে। ওকে, এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? বারবার ফোন দিত। ওকে, 9 নম্বরে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার আমরা যেগুলো চিনি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এগুলো যেগুলো আছে অর্ডিনাল নাম্বার। 1 2 3 ওগুলো কিন্তু কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার কিন্তু আমি এখানে বলছি নাই, আমি এখানে বলছি অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার এন্ড কার্ডিনাল নাম্বার কিন্তু ডিফারেন্ট, সেম না।
অনেকে আবার অর্ডিনাল নাম্বার কার্ডিনাল নাম্বার সেম করে ফেলবা। এখানে 5 সেকেন্ড বলছি, আরেক জায়গায় তুমি 1 2 দেখলা, দিয়ে বসাই দিলা, তখন পরে বললো স্যার আপনি তো বলছিলেন নাম্বার থাকলে। নাম্বার না, এটা কিন্তু অর্ডিনাল। অর্ডিনাল মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন যেগুলো থাকবে এগুলোকে অর্ডিনাল নাম্বার বলে। আর প্রত্যেক অর্ডিনাল নাম্বারের পূর্বে দি বসাইতে হয়, কিন্তু কার্ডিনাল নাম্বার 1 2 3 এর আগে কিন্তু কোনো দি বসবে না। ওকে, বুঝতে পারছো? স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কারো কোনো প্রশ্ন? না স্যার। ওকে, তাহলে কি আমি বোর্ডটা মুছে দিব? জি স্যার। ওকে, আজকে কি ইশতিয়াক জয়েন করছে? ইশতিয়াক মেবি জয়েন করে নাই। হ্যাঁ, কেমন? তুমি তুমি বারবার বলেছি শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ কিছু না? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যায় না। হ্যাঁ, আম্মু শুনতে পারে কিন্তু তুমি পারো না। আম্মু শুনতে পারে, শুনতে পারি। যদি বলেছি শুনতে পারো, শুনতে শুনতে পারি। আমি শুনতে পারি কিন্তু তুমি পারো না। আচ্ছা, বিভূতি বুঝাতে বুঝাতে আমার লাইফ শেষ হয়ে যায়। যদি একবার ছাড়, বেয়াদব। পকত স্কন্দ ফাজিল খুন কেরাল ছাড়।
উঠাও সবাই, উঠালে বুঝাবো। একটু দ্রুত উঠাও। নাচতেছে। স্যার ডান। সবার ডান? কারো বাকি নাই? নো স্যার, বাকি আছে। আমার বাকি আছে। দ্রুত শেষ করো, হাসাহাসি বাদ দিয়ে একটু দ্রুত শেষ করো। স্যার ডান। ওকে, সবার ডান। আমি তাহলে 10 নম্বর রুলস এটা লিখছি। কোন ঐতিহাসিক নাম, প্লুরাল পরিবারের নাম এবং কিছু কালেকটিভ নাউনের পূর্বে দি বসে। দি মুঘলস মানে মুঘলসরা, একটা মুঘলস কেন একটা পরিবার। মুঘল সম্রাট নাম শোনো নাই তোমরা? পড়ছো? জি এটা স্যার। একটা প্লুরাল পরিবারের নাম, দি মুঘলস। দি এলিট, এলিট মানে কি? সমাজের এলিট আমরা যেটা বলি, সমাজের আর এলিট শ্রেণী এমন কিছু কথা বলি না আমরা অনেক সময়। এলিট মানে কি জানো? এলিট মানে উচ্চ বংশীয়, উচ্চ বংশীয় বা অনেক যারা সম্ভ্রান্ত। এক কথা এদেরকে উচ্চ বংশীয় বা সম্ভ্রান্ত বলা হয়। যারা সমাজের উচ্চ শ্রেণী বা সম্ভ্রান্ত তাদেরকে এলিট বলা হয়। দি এলিট, সেক্ষেত্রে এলিট ইউজ করা হয়। এটা হচ্ছে কিন্তু একটা কালেকটিভ নাউন, মানে সমাজের উচ্চ বংশীয় বা সম্ভ্রান্ত যারা, তার একটা কালেকটিভ নাউন। অডিয়েন্স, অডিয়েন্স মানে কি? আমার সামনে যারা থাকে তারা হচ্ছে অডিয়েন্স। এই অডিয়েন্স একটা কালেকটিভ নাউন। অডিয়েন্সের আগে দি ইউজ হয়, এলিটের আগে দি ইউজ হয়। মুঘল মানে প্লুরাল পরিবারের নামের আগে দি ইউজ হয়। ওকে, 11 নম্বর আছে সিঙ্গুলার ডেজিগনেশন। ডেজিগনেশন মানে কি? ডেজিগনেশন মানে হচ্ছে পদবি বা উপাধি। আমরা যেগুলো বলি দি প্রাইম মিনিস্টার, দি হেডমাস্টার, দি প্রিন্সিপাল, দি টিচার, এগুলো যেগুলো পদবি, দি চেয়ারম্যান, দি মেম্বার, এগুলো কি একটা পদবি। সিঙ্গুলার ডেজিগনেশন, সিঙ্গুলার ডেজিগনেশন গুলোর আগে অবশ্যই দি ইউজ করতে হয়। একই গুণ সম্পন্ন দুইটি ব্যক্তি, মনে করো আমি গান গাইতে পারি, আবার তুমিও ঠিক আমার মতোই সেম গান গাইতে পারো, মানে কি আমরা দুইজনই একই গুণের অধিকারী। একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে যখন আমরা কম্পেয়ার করব, যে কম্পারিজনটা হবে, যে তুলনাটা হবে, সেই তুলনা করার ক্ষেত্রে যার সাথে আমি তুলনা করব তার নামের আগে দি বসবে। মনে করো আমি বললাম আদিবা এবং আয়রা, আমি ধরলাম আয়রা আদিবার মতো গান করে। আয়রা আদিবার মতো গান করে, তাহলে আমি কি আয়রাকে মানে আয়রাকে আদিবার সাথে তুলনা করতেছি। আয়রা আদিবার মতো গান করে, এই যে আদিবার মতো গান করে, এই জন্য আয়রাকে আমি আদিবার সাথে তুলনা করতেছি। এই আয়রার আগে দি ইউজ হবে। ঠিক সেম ভাবে আমরা এটা দেখছি। নজরুল ইজ দি শেলি অফ বাংলা। এই যে নজরুল আর এই যে শেলি, এই নজরুল আর শেলির মধ্যে কম্পারিজন করা হয়েছে, একটা কম্পেয়ার করা হয়েছে। নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা, নজরুল হয় বাংলার শেলি। এই যে শেলি, এই শেলির সাথে নজরুলের এই নজরুলের সাথে শেলির যে তুলনা করা হয়েছে, এই জন্য এই শেলির নামের পূর্বে কি ইউজ করা হয়েছে, নজরুলের সাথে শেলির তুলনা করা হয়েছে বলে। বুঝতে পারছো? শেলি সবাই মানে কি স্যার? হ্যাঁ, শেলি মানে কি? ও মাই গড, শেলি একটা কবির নাম। কবির নাম দেখো, পড়ো নাই? শেলি একজন কবি, একজন বিখ্যাত কবি। নজরুল একজন বিখ্যাত কবি।
জানো? কাজী নজরুল ইসলাম। রাইট। এবং শেলী এবং কাজী নজরুল ইসলাম দুইজনই কিন্তু বিদ্রোহী ধাঁচের কবিতা লিখতেন। নজরুল ইসলাম অবশ্য আগের, উনি অনেক বিদ্রোহী কবিতা লিখতেন, তো ওনার দেখা দেখিতেই বা ওনার যে ইন্সপিরেশনেই শেলী আবার বিদ্রোহী ধরনের কবিতায় লেখা শুরু করে। এজন্য নজরুলের সাথে শেলীর তুলনা করা হয়েছে। যেহেতু নজরুলের সাথে শেলীর তুলনা করা হয়েছে, এই যে কম্পেয়ারটা করা হয়েছে, এজন্য শেলীর আগে দি ইউজ করা হয়েছে। বুঝতে পারছো? Yes, sir. ইয়েস স্যার। সবাই ক্লিয়ার? স্যার আমার জি clear স্যার। এই কারো কোনো ডাউট আছে? স্যার রুল 12টা আরেকবার একটু বুঝিয়ে দেন Sir. আমাকে। রুল হচ্ছে দি রুলস আর একটা আছে, আরেকটা হলো দি রুল শেষ, তারপর আমরা দি অমিশন দিতে যাবো, মানে কোথায় কোথায় দি বসে না সেটাতে যাবো, বুঝছো? স্যার রুল 12টা আরেকবার বুঝাই দেন। রুল বুঝলাম না, এটা 10, 11, 12 তুমি বুঝি নাই? 12টা আরেকবার বলবো এটা। ইয়েস স্যার, ইয়েস স্যার, আরেকবার একটু ক্লিয়ার করে দেন। একই গুণ সম্পন্ন দুই ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে। ধরো আমি গান গাইতে পারি, ঠিক, আমি মনে করো তোমার থেকে বয়সে বড়, আমি গান গাইতে পারি এবং আমি অনেক রোমান্টিক গান গাই। এখন শাহরিশ ভাবতেছে যে স্যার যেহেতু রোমান্টিক গান গায়, স্যারের রোমান্টিক গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে, আমিও রোমান্টিক গান গাই। তো তুমিও রোমান্টিক গান শিখলে এবং রোমান্টিক গান করো। এখন আদিবা আবার বলতেছে যে শাহরিশ স্যারের মতো গান গায়। এই যে শাহরিশ এবং স্যারের মধ্যে আদিবা যে কম্পেয়ারটা করতেছে, আমার এবং তোমার মধ্যে গানের, মানে আমরা দুইজন একই রকমের গান গাই। স্যার আদিবা বলতেছে স্যার যেমন রোমান্টিক ধাঁচের গান গায়, ঠিক তেমনি শাহরিশ রোমান্টিক ধাঁচের গান গায়। তার মানে কি, আদিবা আমার এবং তোমার মধ্যে যে কম্পেয়ারটা করতেছে, বুঝতে পারছো? আদিবা আমার এবং তোমার মধ্যে যে কম্পেয়ারটা করতেছে, এজন্য আমি তো আগেই গান শিখছি, এখন তুমি আমার গান দেখে শিখছো বা আমার গান শুনে তুমি ইন্সপায়ার হয়ে গান শিখছো, এজন্য আমার সাথে তোমার তুলনা করার ক্ষেত্রে আমার পরিবর্তে তোমার নামে পূর্বে দি ইউজ করা হবে। এই যে এখানে নজরুল এবং এখানে শেলী, নজরুল ইজ দ্য শেলী অফ বাংলাদেশ। এই যে নজরুল ইজ দ্য শেলী অফ বাংলা, অর্থাৎ শেলী হচ্ছে বাংলার নজরুল, এখানে এটা বলা হয়েছে। এই যে নজরুল বিদ্রোহী কবি, উনি বিদ্রোহী টাইপের কবিতা লিখতেন, বিদ্রোহী গান গাইতেন, ঠিক সেম নজরুলকে ফলো করে এই শেলু বিদ্রোহী জাতীয় কবিতাগুলো লিখতেন, বিদ্রোহী গান গাইতেন। এজন্য নজরুলের সাথে শেলীর একটা কম্পেয়ার করা হয়েছে। এই কম্পেয়ার করা হয়েছে বলে এই শেলীর নামের আগে আমরা দি ইউজ করছি। বুঝতে পারছো? ইয়েস স্যার। জি স্যার। আরেকজন আমাকে এখানে কমেন্ট লিখতে হচ্ছে, স্যার প্লুরাল পরিবার, প্লুরাল পরিবারের নাম কি? এই যে মুঘলস, মুঘলসরা কিন্তু একটা পরিবার ছিল। মুঘল বলতে যে কোনো একজনকে বোঝায় না। মুঘল সম্রাট আমরা আমরা পড়ি না, তোমরা কি মানে তোমাদের ইয়া নাই, সামাজিক বিজ্ঞান নাই বা বাংলাদেশের বিশ্ব পরিচয় নাই? ওখানে দেখবে মুঘল সম্রাট নাম আছে, তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন যে আমলগুলো আছে, ওগুলো একটা পরিবার। মুঘলস একটা পরিবার, এই যে পরিবার, প্লুরাল পরিবার। এই যে মুঘলস বলতে একটা মুঘল না, যত মুঘলস রাজারা ছিল প্রত্যেককে একসাথে বলা হয় মুঘলস। এটাকে এজন্য বলা হয় প্লুরাল পরিবার, মুঘলস। এই জন্য এই প্লুরাল পরিবারের নামের আগে ডি ইউজ করা হয়। বুঝতে পারছো? আর জি কারো স্যার। কোনো প্রশ্ন? স্যার। স্যার। সবসময় কিন্তু আমাকে কমেন্টে দেখা হয় না, তো যাদের কোনো প্রশ্ন থাকবে তোমরা মুখে আমাকে প্রশ্ন করবে, আমি বুঝাই দিব, সমস্যা নাই। বুঝছো? আমি কি ক্লিন করবো বোর্ডটা? জি স্যার। ইয়েস স্যার। স্যার আর কয়টা রুলস আছে? ডি আর একটা রুলস আছে, আর অমিশন অফ ডি মানে কোথায় কোথায় ডি আসে না, ওখানে কয়েকটা রুলস আছে, দেখি কয়েকটা শেষ করতে পারি কিনা। না, শেষ করতে পারলে তো
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বোঝো? মানে গান গাওয়ার জন্য যে ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ করা হয়, মিউজিক্যাল যে বাদ্যযন্ত্র, সঙ্গীতের যে বাদ্যযন্ত্রগুলো ইউজ করা হয়, সেখানে আমরা দোতারা ইউজ করি, পিয়ানো ইউজ করি, গিটার ইউজ করি, বিভিন্ন ধরনের যে আমাদের তরঙ্গগুলো ইউজ করা হয়, ইনস্ট্রুমেন্টস গুলো ইউজ করা হয়, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর নামের পূর্বে সবসময় দি ইউজ করা হবে। এখানে লেখা আছে হি প্লেজ দি পিয়ানো, সে পিয়ানো বাজায়। আই লাইক দি গিটার, আমি গিটারটি পছন্দ করি। এই যে গিটার, পিয়ানো, তবলা, তারপরে হারমোনিয়াম, যেগুলো আমরা ইউজ করি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এর আগে অবশ্যই দি ইউজ করতে হবে, বুঝছো? জি স্যার। স্যার ওকে, দি রুল এখানে শেষ। আমরা অমিশন অফ দিতে যাব, কোথায় কোথায় দি ইউজ হয় না। এটা বুঝবো? জি স্যার। স্যার স্যার আগের ক্লাসে করেছিলেন না কোথায় কোথায় হয় না, মানে ক্রস দিতে হবে? ওটা হচ্ছে অমিশন অফ, আমরা এ এন এন লিখছিলাম যে কোথায় কোথায় এ এন এন হয় না, বুঝছো? স্যার ক্যাডেট পরীক্ষায় কি সরাসরি আর্টিকেল আইডেন্টিফিকেশন আসে? বলো, কি বললা বাবা? স্যার ক্যাডেট পরীক্ষায় কি সরাসরি আর্টিকেল আইডেন্টিফিকেশন আসে? হ্যাঁ, আর্টিকেল ক্যাডেটে কিন্তু যে আর্টিকেল একটা অংশ দিয়ে দিছে, আর্টিকেলে 5 মার্কস এমন ভাবে আসবে না। ক্যাডেটে আমি যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস করছি ওর মধ্যে দেখছি, মনে করো একটা 10-এর, মনে করো একটা 10 মার্কসের তোমাদের হচ্ছে গ্যাপ লিঙ্ক আছে, একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কে ওর মধ্যে তোমাকে আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব একসাথে মিক্স করে দিবে। ওর মধ্যে 2 থেকে 3টা আর্টিকেল থাকলো, 3 থেকে 4টা রাইট ফর্ম অফ ভার্ব থাকলো, 2 থেকে 3টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকলো, স্যার এমন। বুঝবো কিভাবে কোথায় রাইট ফর্ম ভার্ব দিতে বলছে, কোথায় আর্টিকেল দিতে বলছে, এটা বুঝবো কি? অবশ্যই উল্লেখ থাকবে তো। ও আচ্ছা, উল্লেখ থাকে। উল্লেখ না থাকলে তুমি কিভাবে বুঝবা যে কোথায় আর্টিকেল হবে, কোথায় রাইট ফর্ম অফ ভার্ব হবে? ওটাই স্যার। না স্যার, মানে একবারে গ্যাপ দিয়ে দিয়ে আমি ভয় পেয়ে গেছে। হ্যাঁ স্যার এটা কি লিখেছে এক্সাম্পলে? হি ইজ গোয়িং থ্রু
is going through 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 dash Dashur road. উঠানোর পরে আমি আপনাকে একটু কথা বলবো। স্যার যদি ব্লাঙ্কে দা না বসে তাহলে কি কি বসাবো? ক্রস চিহ্ন দিব না এ অথবা এন বসাবো? এগুলোর মধ্যে থেকে তোমার পড়ে বুঝতে হবে, যদি এ বা এন এর কোনো অপশন থাকে তাহলে এ বা এন বসাবা। আর যদি এ বা এন, আমি তো রুল সব শেষ করছি, এ বা এন এর কোনো অপশন যদি এর মধ্যে থাকে তাহলে বসাবা, না থাকলে বসাবা না, ক্লোজ বসাবা। স্যার ডান। স্যার ডান। ওকে, রাস্তা এভিনিউ পার্কের নামের আগে দি বসে না। এখন তোমরা মনে করো স্যার বলছে পার্কের নামের আগে দি বসে না। কিছুদিন আগে যখন আমরা এ এবং এন এর রুলস শিখাইছিলাম তখন কিন্তু লেখা ছিল দি পার্ক, মনে আছে সবার? ইয়েস মনে স্যার। আছে? ইয়েস ওকে, স্যার। এইটা আর ওটা কিন্তু সেম না। ওখানে লেখা ছিল পার্ক, দি পার্ক, আর এটা বলছে পার্কের নাম। কোন একটা পার্কের নাম থাকে না, পার্কে জিন্দা পার্ক নাম, তারপরে কি বলবো, এখানে আমাদের মানে অনেক তো পার্কের নাম থাকে, বিভিন্ন স্পেসিফিক নাম থাকে না। বোটানিক্যাল গার্ডেন মানে বোটানিক্যাল পার্ক, বিভিন্ন ধরনের পার্কের যে নামটা, ওই নামটার আগে দিয়ে বসবে না। বাট যখন একটা পার্ক, শুধু পার্ক বলা হচ্ছে, স্পেসিফিক ভাবে কোনো কিছু নাম বলা হচ্ছে না, সেই ক্ষেত্রে দেয়া বসবে। বাট স্পেসিফিক যখন বলা হবে জিন্দা পার্ক, বোটানিক্যাল পার্ক, যখন এই নামটা বলা হয় বোটানিক্যাল, জিন্দা, এই যে নামগুলো বলা হচ্ছে স্পেসিফিক, এই নামগুলোর আগে দি বসবে না, বুঝতে পারছো? এবং স্ট্রিট রোড এভিনিউ, স্ট্রিট রোড এভিনিউ মানে রাস্তা, এভিনিউ, এভিনিউ আর রাস্তা কিন্তু সেম। রাস্তা মানে রোড, স্ট্রিট, এভিনিউ, এগুলোর নামের আগে কি কখনোই দা ইউজ হবে না। কিন্তু যশোর রোড বলা হয়েছে, এখানে কি হবে তাহলে? দা হবে নাকি ক্রস হবে নাকি এ নাকি এন, সেটা বলো। দা বসবে বলো। না। এখানে কোনো আর্টিকেল বসবে না, দ্যাট মিন্স ক্রস হবে। দিন বার ও মাসের নামের আগে ডি বসে না। এখানে কি জানুয়ারি, এটা একটা মাসের নাম না? তাহলে এখানে কি হবে? ক্রস। ক্রস হবে। এখানে কি হবে? ক্রস। জানুয়ারি ইজ, এখানে এখানে ক্রস হবে। এখানে কেন ক্রস হবে? আমি কিছুক্ষণ আগে কি বললাম? অর্ডিনাল দা নাম্বার, হবে। ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলা কি অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারে কি বসে? দাও হবে দাও হবে। দা বসে। তা বসে, দেখছো? একসাথে আমি মিক্স করে দিছি, ওরা জানছে যেহেতু এখানে কিছুই বসবে না, সবগুলোতে একবারে ক্রস, মানে চোখ বন্ধ করে ক্রস বসান স্যার, এমন তাই না? এমন বললে হবে? আমাকে তো পড়ে বুঝতে হবে, এটা তো অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ, এগুলো সব অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বারের আগে ডি ইউজ করতে হবে। মান্থ অফ ড্যাশ ইয়ার, এখানে কি, এখানে কি বসবে বলো তো? বলো। দা হবে। স্যার দা এখানে হবে। দা হবে। এখানে কোন রুলস অনুযায়ী দা হলো বলো তো? আমি তোমাদেরকে বলেছিলাম চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অর্থাৎ যেই জিনিসটা একটা আছে তার আগে অবশ্যই দা হবে। ইয়ার, বছর তো একটাই হয়, বছর একটা হয় না? ইয়েস এই জন্য স্যার। এর আগে দিয়ে হয়েছে। কিন্তু দিন, দিন তো অনেকগুলো হয়, 7 দিন হয়। বার, বার মানে কি 7 দিন হয়। মাস, দিন সরি, দিন হচ্ছে 30 দিন হয়, বার হচ্ছে 7 দিন হয়, মাস হচ্ছে 30 দিন হয়, কিন্তু বছর কিন্তু একটা হয়। যে জিনিসটা একটা হয় তার আগে অবশ্যই দি ইউজ করতে হবে, বুঝতে পারছো? ইয়েস স্যার। কিন্তু মাস, জি স্যার। তারিখ, দিন, বার এগুলোর আগে কোনো আর্টিকেল বসবে না। অর্ডিনাল নাম্বার অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এর আগে আর্টিকেল বসবে। আবার অর্ডিনাল নাম্বার যেগুলো আছে 1 2 3 4 তার আগে আর্টিকেল বসবে না। ভাষার নামের আগে দি বসে না। আই নো ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভেরি মাচ, এখানে কি হবে বলতো?
ক্রস হবে। ক্রস ক্রস হবে হবে, স্যার। রাইট। কিন্তু এখানে যদি জাতি বোঝাতো, ল্যাঙ্গুয়েজ কথাটা না থাকতো, তাহলে এখানে কি হতো? দা হতো। দা। তা হতো। জাতি বোঝাইতে দি চাইনিজ, দি জাপানিজ, দি কোরিয়ান, সেক্ষেত্রে কিন্তু দা হবে। কিন্তু তুমি এটা ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কোথায়, যেখানে জাতি বোঝাচ্ছে নাকি ভাষা বোঝাচ্ছে। যদি এখানে ভাষা বোঝায় ল্যাঙ্গুয়েজ উল্লেখ থাকবে, আর যদি ল্যাঙ্গুয়েজ উল্লেখ না থাকে তাহলে ইজিলি আইডেন্টিফাই করতে পারবে এটা ভাষা, তখন এখানে ডি বসাবা। ওকে, তাহলে বোর্ডটা মুছে দিই, বুঝবো? ইয়েস জি স্যার। স্যার। স্যার আর কয়টা রুল করাবেন? দেখি আজকে শেষ করে দেওয়ার চেষ্টা করি, একটু দ্রুত করি আর কি, তোমরা একটু দ্রুত উঠাও তাহলে শেষ হয়ে যাবে। লিখতে লিখিতে মাথায় যতগুলো আছে সবগুলো দেখি।
খাও খাও, দ্রুত খাও। তার মনে হচ্ছে রুলস শেষ হয়তো। হ্যাঁ, শেষ? রুলস কি শেষ? না না না, রুল শেষ না, তুমি এখন তাড়াহুড়া করলে তো রুল শেষ হবে না। দ্রুত খাও, এখনো বাকি আছে ভাই। আর দুইটা হলে পরে শেষ হয়ে যাবে। হয়েছে তোলানো? সরি, ইয়েস স্যার। উপরে আরেকটা লিখছি। এই পর্যন্ত শেষ করে উপরেটা তুলবা। স্যার উপরে দেখা যাচ্ছে না। আমি উঁচু করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, ওটা বাদ থাক, ওটা আমি পরে বোঝাচ্ছি, আগে এই তিনটা বোঝাই। এই তিনটা তুলছো না সবাই? এই তিনটা তুলছো সবাই? ইয়েস স্যার। ওকে, এই তিনটা রোগের নামের আগে সাধারণত কোন রোগের নামের আগে দি বসে না, তবে তিনটা এক্সেপশনাল আছে: গাউট, ম্যালেরিয়াস এন্ড মামস। যেটা হয় আমাদের হচ্ছে মামস হয়, গাউট হয়, ম্যালেরিয়া হয়। এই তিনটা নামে, এই তিনটা মাত্র, শুধুমাত্র এই তিনটা রোগের নামের আগে দি হয়। তাছাড়া বাদ বাকি যত রোগ আছে, ক্যান্সার, ডায়াবেটিস, আমাশয়, ফিভার, যত কিছু আছে সবগুলোর আগে ক্রস হবে। বাট মামস, গট আর ম্যালেরিয়া এই তিনটা রোগের আগে দেওয়া হবে। ওকে। খাবার বা খেলার নামের আগে কখনো দি বসে না। হি প্লেজ ফুটবল, ফুটবল একটা খেলার নাম। ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস যেগুলো আছে, ইনডোর বলো আর আউটডোর বলো, যে কোনো গেমস এর আগে কখনো আর্টিকেল বসবে না, অর্থাৎ দি বসবে না, এখানে ক্রস হবে। কোনো খাবারের নামের আগে দি বসবে না। মাটন, এই যে মাটন একটা খাবারের নাম, এর দি বসবে না। বাট কোনো স্পেশাল খাবার যদি হয়, আমরা পড়াইছিলাম মেবি, স্পেশাল খাবারের ক্ষেত্রে তখন কিন্তু বসবে। আল্লাহ বা গডের নামের পূর্বে কখনো দি বসে না। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড, এই যে আর্থ, পৃথিবী, এরা কি বসবে বলো তো? এখানে ফাঁকা রাখছি তোমাদের জন্য, বলো এখানে কি বসবে? দা বসবে। তা তা বসবে। বসবে, কিন্তু এটা বলছিলাম। এই তিনটা তো সবার তোলা হয়ে গেছে না? ইয়েস স্যার। সবাই বুঝছো এই তিনটা? বলো, তার কোনো প্রশ্ন এই তিনটা সম্পর্কে? না স্যার। উপরেরটা কি দেখতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। দেখতে পারলে উঠাও।
তোমরা উঠাও, আমাদের আর্টিকেল শেষ। এখন আমি স্যার যেটা ডান। বোঝাবো বাকিরা উঠাও, যাদের শেষ হয় না তারা উঠাও। স্যার ডান। সবার ডান, কারো বাকি আছে? স্যার ডান। ঠিক আছে স্যার, আমার কথা। আমি এখন কিছু বলতে পারছি না, আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ হয়ে পারবে। শেষ হচ্ছে? স্যার আচ্ছা, আমি যে এখানে 8 নম্বর 7 নম্বর যে রুলসটা, এই রুলসটা সবাই বুঝতে পারছো কি? দেখো, স্কুল, কলেজ, হসপিটাল, প্রিজন, বেড, মস্ক, কোর্ট, এগুলো সাধারণ উদ্দেশ্য বোঝালে দিবসে না, তবে বিশেষ উদ্দেশ্য বোঝালে দিবসে। এখানে যে সাধারণ উদ্দেশ্য আর বিশেষ উদ্দেশ্য, এটা কি তোমরা বুঝছো কেউ? নো এটা স্যার। বুঝেছো কেউ? এটা আমি নো এখন স্যার। বোঝাবো। স্টুডেন্টস গো টু ড্যাশ স্কুল। স্টুডেন্টরা সাধারণত স্কুলে কেন যায়? পড়ালেখা করার জন্য। পড়ালেখা করার জন্য যায় না? ইয়েস স্যার। এটা তাদের সাধারণ উদ্দেশ্য। একজন রুগী হসপিটালে কেন যায়?
একজন রোগী হসপিটালে দেখাতে, ডাক্তার দেখাতে, এটা সাধারণ উদ্দেশ্য। একটা মানুষ কোর্টে কেন যায়? একটা মানুষ কোর্টে যায় হচ্ছে তার কোনো মামলা থাকলে সেটাকে ক্লোজ করার জন্য বা সেটা থেকে রেহাই পাওয়ার জন্য। একটা মানুষ মসজিদে কেন যায়? একটা মানুষ মসজিদে যায় নামাজ পড়ার জন্য। একটা মানুষ বেডে কেন যায়? একটা মানুষ বেডে যায় ঘুমানোর ঘুমানোর জন্য। জন্য। একটা মানুষ prison মানে উপাসনালয়ে কেন যায়? উপাসনালয়ে কেন যায়? নিশ্চয়ই তার ধর্মীয় যে কাজগুলো আছে এগুলো করার জন্য। এখন এগুলো সাধারণ উদ্দেশ্য। স্টুডেন্ট গো টু স্কুল, এরা স্কুলে গেছে সাধারণ উদ্দেশ্য, এর জন্য ক্রস। এখানে দেখো হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু সি হিজ সিক ব্রাদার। সে হসপিটালে গিয়েছিল তার অসুস্থ ভাইকে দেখার জন্য। এটা কিন্তু সাধারণ উদ্দেশ্য না। হসপিটালে যারা যায় তারা যদি নিজেদের রোগ দেখানোর জন্য যায় সেটা হচ্ছে সাধারণ উদ্দেশ্য, বাট নিজেদের রোগ দেখানোর বাহিরে যে উদ্দেশ্য যাবে সেটা হবে বিশেষ উদ্দেশ্য। সেটা কি? বিশেষ উদ্দেশ্য। তার মানে এখানে অবশ্যই ডি হবে। সেম, এই যে সেম সেম এইটাই কিন্তু আমি আবার এখানে লিখছি। হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি ওয়াজ ইল। সে হাসপাতালে গিয়েছিল কারণ সে অসুস্থ ছিল। এই যে অসুস্থ, অসুস্থ থাকলে তো হসপিটালে যাবে, যাবে না? জি স্যার। তাহলে কি এটা কি সাধারণ উদ্দেশ্য নাকি বিশেষ উদ্দেশ্য? সাধারণ উদ্দেশ্য। তাহলে সাধারণ উদ্দেশ্য হলে এখানে ক্রস। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আই আই ওয়েন্ট টু মস্ক ফর প্রেইং সালা। আমি মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। এটা কি আমার সাধারণ উদ্দেশ্য না? জি স্যার। জি স্যার। এখন আমি যদি বলি আই ওয়েন্ট টু দি মস্ক টু মিট ইমাম সাহেব। আমি মস্কে গিয়েছিলাম ইমাম সাহেবের সাথে মানে আলোচনা করার জন্য বা মিট করার জন্য। তাহলে এটা আমার অসাধারণ উদ্দেশ্য, মানে বিশেষ উদ্দেশ্য। তাহলে সেক্ষেত্রে আমরা মস্কের আগে দি বসাবো, বুঝছো? আর যদি সাধারণ উদ্দেশ্য হয় তাহলে দি বসাবো না। আমাদের পুরো সেন্টেন্স বুঝতে হবে এটা সাধারণ উদ্দেশ্য নাকি বিশেষ উদ্দেশ্য, বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। আর এটা হচ্ছে আমাদের 8 নম্বর, এটা ইজি রুলস। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পোশাকের নামের আগে কখনো দি বসে না। শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের হ্যান্ড আছে, মাউথ আছে, হেড আছে, লেগ আছে, আরো যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আগে কখনোই আর্টিকেল বসে না, এখানে ক্রস হবে। হি টুক অফ অর্থাৎ শার্ট, কোন পোশাকের নাম, শার্ট, প্যান্ট, ব্লেজার যেটাই বলো না কেন, কোন পোশাকের নামের আগে আর্টিকেল বসে না। হি টুক অফ হিজ শার্ট, সে তার মানে শার্টটি খুলে ফেললো। তাহলে এখানেও কি হবে? ক্রস হবে। বুঝতে পারছো? কারো কোনো জি প্রশ্ন স্যার। আছে? নো কারো স্যার। কোনো প্রশ্ন? না স্যার। ওকে, না স্যার। স্যার বাই রুলটি বাই। সবাই আমার জন্য দোয়া করবা, সবাই ভালো থাকবে। ওকে, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম।